নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য জনগণ গণ অভ্যুত্থানে অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, জনগণের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ চলছে। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। ছাত্রদের দ্বারা রাজনৈতিক দলের ব্যাপারে গুজব শোনা যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, রাজনৈতিক দল গঠনের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো অভিপ্রায় নেই। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এবং রাজনৈতিক দলের ব্যাপারে যেই রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে আলাদা হত্যা মামলায় 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও শাহবাগ থানার মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড দিয়ে হাইকোর্টে জামিন আবেদন থাকায় তা পরে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে অন্য একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সোমবার রাতে রাজধানীর বনানীর বাসা থেকে ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগও গত 5 আগস্ট যাত্রাবাড়ির কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনার দায়ের করা হত্যা মামলার আসামি শাহরিয়ার কবির। এছাড়া সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে রাতে রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার ভোরে ময়মনসিংহের সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। মঙ্গলবার সকালে সিএমএম আদালতে হাজির করা হয় শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে। তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ প্রত্যেককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওকালতনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আপনারা জানেন শ্যামল দত্ত, তাকে আরেকটি মামলায় আন্দোলনকারী ফজলুকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায়ও বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে শ্যামল দত্তের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বিএনপি নেতা মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানার মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মাফিয়া চক্রের অবসান হলেও তাদের দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ না দেওয়া পর্যন্ত বিএনপি কাজ করে যাবে। বিকেলে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে সকলের অর্জনই ব্যর্থ হয়ে যাবে। মনোয়ার হোসেনের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি। গণতন্ত্র আর বিএনপি এই দুটো সমর্থন। শহীদুল্লাহ জিয়া রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। ছাত্র জনতা আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সেই সুযোগ দিনে হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যা এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারে। সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন, আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী লীগের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোন কোন কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে, রাখবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে সর্বস্তরের মানুষকে সোচ্চার থাকারও আহ্বান জানান তিনি। গত 15 বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে। অতীত স্বৈরাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে, তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রে রেখে দেওয়া 15 বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি। এই জঞ্জালকে দূর করে বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে গ্রহণযোগ্য নির্বাচনের দিকে ধাবিত হওয়ারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। তবে পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ অত্যাবশ্যক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ না দেওয়া পর্যন্ত তৎপরতা চালিয়ে দেওয়ার ঘোষণা এসেছে দলের শীর্ষ পর্যায় থেকে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের মদদে বলপূর্বক গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিতকরণের মাধ্যমে ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে। একই সঙ্গে কমিশনকে আয়নাঘর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হয়েছিল সেসব স্থান এবং দেশের যে কোনো স্থান পরিদর্শন সহ যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদেরও ক্ষমতা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনকে 90 দিনের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত 27 আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করে দেয় সরকার। 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তির সন্ধানে এই কমিশন গঠন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই ও আগস্টে রাজধানীর উত্তরায় শিক্ষার্থী সাকিব হত্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত 8টি অভিযোগ দায়ের করা হলো। এর আগে 15 সেপ্টেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর 5টি অভিযোগ দায়ের করা হয়।
বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে জুলাই ও আগস্টে চালানো হত্যা, গণহত্যা এবং নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 227 আসামির বিরুদ্ধে আরও 5টি অভিযোগ দায়ের করা হয়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যানগাড়িতে 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় 2টি অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার এমন বিচার করা হবে যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার আগে করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তো আমরা ঠিক করেছি বা আমরা চিন্তা করছি, এখনো সবকিছু ঠিক করেছি বলা যাবে না, কারণ আমাদের লোকবলের সংকট তো আছে। আমরা চাচ্ছি যে যেগুলো সবচাইতে বেশি সেন্সিটিভ সেইগুলোকে আমরা প্রথমে নিয়ে আসবো এবং সেগুলোর তদন্ত আগে শেষ করার চেষ্টা করব। ঢাকা শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, ধরেন উত্তরাতে হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে, বাড্ডাতে হয়েছে, মিরপুরে হয়েছে, আশুলিয়াতে হয়েছে, এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। শুধু তাই নয়, শেখ হাসিনার সেখানে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি ঢাকা। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রীর লাল পাসপোর্ট বাতিলের পর তিনি কোন প্রক্রিয়ায় সেখানে অবস্থান করছেন জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, সবকিছু শুধু আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানে থাকছেন। না, আমরা অফিসিয়ালি কিছু জানি না। যেটুকু বলেছিলেন প্রথমে তাদের পরামর্শমন্ত্রী যে উনি এসছেন, খুব তাড়াতাড়ি তাকে আশ্রয় দিতে হয়েছে। বাংলাদেশকে $2 বিলিয়ন নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। দেশের বাজেট এবং ব্যাংক খাতের তারল্য সংকট উত্তরণে বিশ্বব্যাংকের কাছে অর্থ সহায়তা চাওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এলে এই অর্থ সহায়তা চাওয়ার কথা জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এ সময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যায় পুনর্বাসন, বাতাসের গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে প্রায় $2 বিলিয়ন নতুন সহায়তার প্রতিশ্রুতি দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। পরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশের বাজেট ও ব্যাংক খাতের তারল্য সংকট উত্তরণে অর্থ সহায়তা চাওয়া হয়েছে বিশ্বব্যাংকের কাছে। এবং আমরা যেটা বলেছি, আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি, তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের, অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো বাসনে দিতে, মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। অর্থ উপদেষ্টার সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের রিজিওনাল হাব ম্যানেজার নাচোচিস সোলাইমান। সৌজন্য সাক্ষাৎ শেষে নাচোচিস সোলাইমান জানান, জ্বালানি তেল ক্রয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং অবকাঠামো উন্নয়নে আগামী 3 বছরে বাংলাদেশকে $4 থেকে $500 কোটি ঋণ সহায়তা দেবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক। I think part of the plan is really to help the country for the next 3 years
with maybe around $4 to $5 billion. এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অবকাঠামো উন্নয়নে সংস্থাটির কাছে সহায়তা চাওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মোদ্দা কথা যে আমাদের রুরাল রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য স্বাস্থ্য দেবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আসলে গার্মেন্টস শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে রোকেয়া বেগম নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত প্রায় অর্ধশতক শ্রমিক। সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সদস্যরা টহল দিচ্ছে। শ্রমিকরা জানায় সকালে জিরাবো এলাকায় বন্ধ থাকা মাস্কট গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে সরিয়ে দিলে পাশের সাউদান এবং রেডিয়ান্স গার্মেন্টসে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। এ সময় শ্রমিকদের মাঝে ত্রিমুখী সংঘর্ষে মাস্কট গ্রুপের নারী শ্রমিক রোকেয়া বেগম সহ অর্ধশতাধিক শ্রমিক গুরুতর আহত হয়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পিএমকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা নারী শ্রমিক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে আশুলিয়ার শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সরওয়ার আলম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব জায়গায় সেনাবাহিনী টহল দিচ্ছে। এদিকে বন্ধ থাকা কারখানাগুলো বুধবার থেকে খুলবে বলে জানা গেছে। পরবর্তীতে ওনারা যখন এখানে জড়ো হয়, আশপাশ থেকে ঢিলাঢিলির কারণে রোকেয়া নামে একজন আমাদের শ্রমিক বোন মারা যায়। পরবর্তীতে আমরা এসে দুপক্ষকে দুই দিকে সরাই দিই। দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ 14,269,63,33,522 টাকা বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। সচিবালয়ের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদানের চেক গ্রহণের পর এই তথ্য জানান তিনি। উপদেষ্টা জানান, বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে। দেশের 11টি জেলায় বন্যায় 74 জন নিহত এবং 68 জন আহত হয়েছে বলেও জানান ফারুক আজম। সাম্প্রতিক বন্যার যে মাঠ পর্যায় থেকে ক্ষয়ক্ষতি নিরূপিত হয়ে যা অনুমিত ক্ষয়ক্ষতির বিবরণ আমাদের কাছে আসছে, এটা মোট 14,269,63,522 টাকা। এটা সব মন্ত্রণালয়, সকল মাঠ পর্যায় থেকে পুনর্বাসনের জন্য এই টাকার প্রয়োজন হবে। রাজনৈতিক চাপে সরকারি কর্মকর্তারা সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন বলেই তারা বাধ্য হয়ে সরকারি প্রাক্কলন করতেন বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই জন্য বর্তমানে যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর শেরেবাংলা কল্পনা কমিশনের 24টি সংস্থার সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জিডিপি, জাতীয় আয়, মূল্যস্ফীতি এবং এডিপি প্রাক্কলনের বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল ছিল। মূল্যস্ফীতি, সব ধরনের চুক্তি ও জাতীয় আয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলেও জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। যে সমস্ত প্রাক্কলনগুলো করা হয়, সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। জাতীয় পরিচয়পত্র এনআইডি কর্মযোগ্য স্থানান্তর করলে বা নিবন্ধন কার্যক্রম সরকারের কোনো সংস্থার অধীনে নিলে ভোটার তালিকার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন উঠবে। তাতে নাগরিকের তথ্য সুরক্ষার ব্যত্যয় এবং হয়রানি বাড়বে বলে মনে করেন নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম। এদিকে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে জোনায়েদ সাকির রাজনৈতিক দল গণসংহতি। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে এই নিবন্ধন দেয় ইসি। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। সবচেয়ে বড় কথা হলো আপনার এই যে সুরক্ষিত যে ডাটা আছে, আমাদের প্রায় 12.5 কোটি ভোটারের যে তথ্য আছে। এ সময় কথা বলেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ স্থানান্তর নিয়ে। তো এখনও তো সুযোগ আছে আপনার, কারণ একটা গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এটা হওয়ার কথা ছিল। বাস্তবতা হলো আপনার আমার যে ডাটাবেজ আছে, যে টেকনিক্যাল এক্সপার্টিস যেটা এতদিনে হয়েছে আপনার, সেটি তো আপনি রাতারাতি করতে গেলে আপনি আবার একটা আমি বলবো যে বিশৃঙ্খলা হতে পারে। তো সুতরাং হঠাৎ করে মাঝপথে এসে যদি আপনি এটা করেন, তাহলে আমাদের এই তথ্যের কোনো ধরনের
এই সুরক্ষার কোনো ব্যত্যয় হবে কিনা সেটাও আমরা বিবেচনা করার বিষয় আছে আর কি। এদিকে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছেন জোনায়েদ সাকির রাজনৈতিক দল গণসংহতি। হাইকোর্টের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে এই নিবন্ধন দেয় ইসি। নিবন্ধন চেয়ে 2017 সালের 28 ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংহতি আন্দোলন। নির্বাচন কমিশন থেকে তা আগ্রহ না দেখায় গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক মোহাম্মদ জোনায়েদ সাকি হাইকোর্টে রিট করেন। 2019 সালের 11 এপ্রিল 30 দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল আবেদন করে। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর কমিশন তার সিদ্ধান্ত নেয়। সরকারের যে নিবর্তনমূলক তৎপরতা আমাদের মতো গণতান্ত্রিক দলগুলোর উপরে ছিল, তারা যেভাবে ফ্যাসিস্ট কায়দায় জনগণের সমস্ত অধিকার হরণ করতে চেয়েছে, সেই একইভাবে তারা রাজনৈতিক দলও যাতে বিকশিত হতে না পারে, নানাভাবে তাকে সংকুচিত করে রাখা যায়, সেইটার অংশ হিসেবেই গণসংহতি আন্দোলনের নিবন্ধনকে আটকে রেখেছিল। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা।